আসসালামু আলাইকুম। আজকে আমরা পরাগায়নের মাধ্যম কি এটা জানবো। এরপর পতঙ্গ পরাগী ফুল, বায়ু পরাগী ফুল, পানি পরাগী ফুল, প্রাণী পরাগী ফুল সব সম্পর্কে জানবো। তারপর এই যে বোর্ড কোশ্চেনগুলা এগুলা সমাধান করব। তো পরাগায়নের মাধ্যমটা কি এটা প্রথমে আমরা বুঝে নেই। তো মনে করো এটা একটা ফুল, এই ফুলে মৌমাছি বসেছে। তো মৌমাছির এই যে পা, এইটা কখনো না কখনো এই জায়গাটায় ছুঁয়ে গেছে বা টাচ করেছে। দেখো এই যে মৌমাছির এই পাটা এই জায়গায় টাচ করেছে, আবার মৌমাছির এই পাটা এই জায়গায় টাচ করেছে। তো এইটার নাম হচ্ছে পরাগধানী। তো পরাগধানীতে পরাগ থাকে, ঠিক আছে। আবার এইটাও হচ্ছে পরাগধানী, এটাতেও পরাগ থাকে। তো এটাও পরাগধানী, এটাও পরাগধানী। তাহলে দেখো পরাগধানীতে পরাগ আছে, তাহলে মৌমাছির এ পাটাতে পরাগটা লেগে গেছে, আবার মৌমাছির এ পাতে পরাগ লেগে গেছে। তো মনে করো এটা আর একটা ফুল, মৌমাছিটা উড়ে এসে এই ফুলে বসলো। তাহলে মৌমাছির এ পায়ে আর এ পায়ে কিন্তু পরাগ লেগেছিল, এই যে এখানকার আর এখানকার পরাগগুলা এখানে আর এখানে লেগেছিল। তো এইটার নাম হচ্ছে গর্ভমুণ্ড, ঠিক আছে। এই যে এটা গর্ভমুণ্ড। তো মৌমাছির পায়ে যে পরাগ লেগেছিল এটা এই যে গর্ভমুণ্ডে লেগে গেল বা পতিত হলো বা পড়ে গেল, হ্যাঁ। তো এটাকেই বলে পরাগায়ন। এই যে গর্ভমুণ্ডে পরাগটা পতিত হওয়া, এটাকে বলছে পরাগায়ন, ঠিক আছে। মানে এই যে পরাগটা এখানে ছিল, এই পরাগটা এই যে গর্ভমুণ্ডে যদি এসে পড়ে তাহলে এটাকে পরাগায়ন বলে। তাহলে দেখো মৌমাছিটা পরাগ এখান থেকে নিয়েছিল, তো এখানে যখন আসলো বসলো তখন এখানে কিন্তু গর্ভমুণ্ডে পরাগটা পড়ে গেল। তাহলে এই যে মৌমাছিটা পরাগায়নের মাধ্যম হিসাবে কাজ করলো, ঠিক আছে, কারণ মৌমাছি কিন্তু পরাগায়নটা ঘটে এলো। তো এটাই বলেছে যে মাধ্যম পরাগ বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগায়নের মাধ্যম বলে। তাহলে দেখো এখানে মৌমাছি মাধ্যম একটা, এটা এই যে পরাগ, হ্যাঁ, বা পরাগ রেণু এখান থেকে বহন করে এই যে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে আসলো। তাহলে এই মাধ্যমটা হচ্ছে পরাগায়নের মাধ্যম। তাহলে এখানে মৌমাছি কিন্তু পরাগায়নের মাধ্যম। পতঙ্গ পরাগী ফুলে আমরা বুঝবো যে কীট পতঙ্গ বা পতঙ্গ কিভাবে পরাগায়নের মাধ্যম হিসাবে কাজ করে। বায়ু পরাগী ফুলে আমরা বুঝবো যে বায়ু কিভাবে পরাগায়নের মাধ্যম হিসাবে কাজ করে। আবার পানি পরাগী ফুলে আমরা বুঝবো পানি কিভাবে পরাগায়নের মাধ্যম হিসাবে কাজ করে। প্রাণী পরাগী ফুলে আমরা বুঝবো যে কিভাবে পাখি বাদুড় পরাগায়নের মাধ্যম হিসাবে কাজ করে। দেখো প্রাণী কিন্তু পাখিও এক ধরনের প্রাণী, বাদুড়ও কিন্তু এক ধরনের প্রাণী, ঠিক আছে। তাহলে এই দুইটা কিন্তু প্রাণী পরাগী ফুলের মাধ্যম হিসাবে কাজ করবে। এখন শামুক আর মানুষ কিভাবে পরাগায়নের মাধ্যম হিসাবে কাজ করে এটা একটু বুঝে নেই। আচ্ছা, প্রথমে এই কথাটা বুঝো যে শামুক দুই ধরনের হয়, একটা থাকে জলে বা পানিতে আর আরেকটা থাকে স্থলে, ঠিক আছে, বা ডাঙায়। তো এখানে যে উদাহরণটা নিব এটা হচ্ছে ডাঙার উদাহরণ, ঠিক আছে, বা স্থলের উদাহরণ। তো মনে করো এটা একটা ফুল, তো এই যে শামুকটা গাছ বেয়ে 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 এই যে ফুল পর্যন্ত চলে এসছে। আর ফুলের এটা হচ্ছে পরাগধানী, এটা হচ্ছে পরাগধানী, এটাও পরাগধানী, এটাও পরাগধানী। এখন এই যে পরাগধানীগুলা এগুলাতে থাকে পরাগ বা পরাগ রেণু। তো এই যে শামুকটা যখন এই জায়গাটায় আসবে তখন এই পরাগধানীটার ভিতরে যে পরাগ আছে এটা এই জায়গায় লেগে যাবে। তাহলে এখানে লেগে থাকলো কি পরাগ। তো মনে করো এটা হচ্ছে আর একটা ফুল, এই যে শামুকটা এই ফুলে আসলো, এইটা হচ্ছে গর্ভমুণ্ড। তো এই যে পরাগটা লেগেছিল, এই যে শামুকটা যখন এখানে আসবে তখন পরাগ তো এখানে ছিল, তো এই যে পরাগটা এটা গর্ভমুণ্ডের সাথে লেগে যাবে বা গর্ভমুণ্ডে পতিত হবে। তো এটাই হচ্ছে পরাগায়ন, ঠিক আছে। এই যে পরাগ এটা গর্ভমুণ্ডে পতিত হওয়াটাই হচ্ছে পরাগায়ন। তাহলে এভাবে শামুকের মাধ্যমে পরাগায়ন হয়। তো শামুক এভাবেই কিন্তু পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করে, বা শামুকের মাধ্যমে এভাবে পরাগায়ন হয়। এখন মানুষ কিভাবে পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করে বা মানুষের মাধ্যমে কিভাবে পরাগায়ন হয় এটা আমরা জানবো। তো দেখো এইটা হচ্ছে একটা ফুল আর এইটা হচ্ছে আর একটা ফুল। তো মনে করো তুমি হাঁটছো, তুমি একজন তো মানুষ, তা হাঁটতে হাঁটতে মনে করো এই ফুলটাকে একটু টাচ করলা। তো ফুলের এটা হচ্ছে পরাগধানী, এটাও পরাগধানী, এটাও পরাগধানী, এটাও পরাগধানী। তো মনে করো পরাগধানীতে হাত লাগলো, তাহলে কি হবে, এই যে পরাগধানীতে থাকে পরাগ রেণু বা পরাগ, এটা তোমার হাতের আঙ্গুলে লেগে যাবে। তো তুমি আবার হাঁটতে হাঁটতে আর একটা ফুলে মনে করো হাত দিলা, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে ফুলের গর্ভমুণ্ড। তো মনে করো হাতটা এখানে লাগলো,
তো তোমার হাতে আগে থেকে লেগেছিল কি পরাগ বা পরাগরেণু, তাহলে পরাগরেণুটা গর্ভমুণ্ডের সাথে লেগে যাবে, বা এই যে পরাগরেণুটা গর্ভমুণ্ডে পতিত হবে। তাহলে এই যে ঘটনাটাই তো পরাগায়ন, ঠিক আছে। এই যে পরাগরেণুটা লাগলো বা পরাগটা লাগলো, এটা গর্ভমুণ্ডে যে পড়লো বা পতিত হইলো, এটাই হচ্ছে পরাগায়ন। তাহলে এই জায়গায় মানুষ কিন্তু পরাগায়নের মাধ্যম হিসাবে কাজ করছে, ঠিক আছে। মানুষের মাধ্যমে কিন্তু পরাগায়ন হচ্ছে। তাহলে আমরা এই জায়গাগুলো থেকে আমরা কি বুঝলাম, যে পরাগ স্থানান্তরের কাজটা অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো মাধ্যমের দ্বারা হয়ে থাকে। তাহলে দেখো এখানে এই যে পরাগটা স্থানান্তর হইলো এই জায়গা থেকে এই জায়গায়, বা পরাগধানী থেকে গর্ভমুণ্ডে, তাহলে এটা তো মৌমাছির মাধ্যমে হইলো, ঠিক আছে। আবার এক্ষেত্রে মানুষের মাধ্যমে হইলো, আবার এই ক্ষেত্রে শামুকের মাধ্যমে হইলো। তাহলে আমরা এই কথাটা বলতে পারি পরাগ স্থানান্তরের কাজটি অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো মাধ্যমের দ্বারা হয়ে থাকে। এখন আমরা এই লাইনগুলো বুঝবো। তো প্রথমে বলেছে মধু খেতে অথবা সুন্দর রঙের আকর্ষণে পতঙ্গ বা প্রাণী ফুলে ফুলে ঘুরে বেড়ায়। তো দেখো এই যে এই ফুলটা, এটাতে মৌমাছি বসেছে। তো এই ফুলটাতে মৌমাছি বসলো কেন? একটা কারণ হতে পারে এই ফুলটার রং সুন্দর, আর একটা কারণ হতে পারে মৌমাছি মধু খেতে এসেছে। ঠিক একইভাবে অন্যান্য প্রাণীও যদি এই ফুলের কাছে আসে, তাহলে অবশ্যই ফুলটা সুন্দরের জন্য আসতে পারে অথবা মধু খেতে আসতে পারে। তো মৌমাছি যেভাবে ফুলের কাছে আসে, অন্যান্য প্রাণীও কিন্তু ফুলের কাছে আসতে পারে, ঠিক আছে। এই লাইনটা দিয়ে ওটাই বুঝিয়েছে। তো বলেছে এই সময়ে ওই ফুলের পরাগরেণু বাহকের গায়ে লেগে যায়। তাহলে এই জায়গাটায় বাহক হবে মৌমাছি। তো এই ফুলটার কাছে যখন মৌমাছিটা আসবে, তখন এইটা হচ্ছে ফুলটার পরাগধানী, এটাও ফুলটার পরাগধানী, এটাও ফুলটার পরাগধানী, এটাও ফুলটার পরাগধানী। তো পরাগধানীতে থাকে পরাগরেণু বা পরাগ। তো এই যে মৌমাছির এই দুই পায়ে কিন্তু এই যে পরাগগুলা লেগে যাবে, কারণ দেখো এই যে মৌমাছির পাটা কিন্তু পরাগধানীতে লেগে গেছে, আর পরাগধানীতে তো পরাগ থাকে, তাই পরাগটা মৌমাছির পায়ে বা গায়ে লেগে যাবে। তো এই কথাটা এই লাইনে বুঝিয়েছে। আর বলেছে এই বাহকটি যখন অন্য ফুলে গিয়ে বসে, তখন পরাগ পরবর্তী ফুলের গর্ভমুণ্ডে লেগে যায়। তাহলে মনে করো এটা হচ্ছে আর একটা ফুল, তো এই ফুলটাকে বলছে পরবর্তী ফুল। তো এই ফুলে এই মৌমাছিটা এসে বসলো, তাহলে মৌমাছির এই পায়ের এই জায়গায় আর এই জায়গায় এই যে এই ফুলের পরাগ কিন্তু লেগেছিল। তো এই যে ফুলটা, এটার গর্ভমুণ্ড হচ্ছে এটা। তো এই যে পরাগটার লেগেছিল বা পরাগরেণুটা লেগেছিল, এই যে গর্ভমুণ্ডে কিন্তু পড়ে গেল, কারণ মৌমাছির এই পাটা কিন্তু এই যে গর্ভমুণ্ডে পড়ে গেছে। তাহলে এই যে পরাগটা গর্ভমুণ্ডে পতিত হলো বা পড়ে গেল বা লেগে গেল। তাহলে এটাই বলেছে এই যে এই লাইনটা দিয়ে। তারপরে বললো এভাবেই পরাগায়ন ঘটে, এটাই হচ্ছে পরাগায়ন। এক ফুলের এই যে পরাগ যখন আর এক ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়, তখন এটাকে পরাগায়ন বলে। তাই বলেছে এভাবেই পরাগায়ন ঘটে। তো এখানে এইটা একটা ফুল, এইটা একটা ফুল, আর এইটা একটা ফুল। এই যে মৌমাছিটা একটা পরাগায়নের মাধ্যম, এই যে বাদুড়টা একটা পরাগায়নের মাধ্যম, আর এখানে এই যে বাতাস পরাগায়নের মাধ্যম বা বায়ু পরাগায়নের মাধ্যম। তো এই ফুলটা যদি বড় হয়, তাহলে মৌমাছিটা অনেক দূর থেকে দেখে ফুলের কাছে চলে আসতে পারবে। আবার এই ফুলটা যদি বড় হয়, তাহলে এই বাদুড়টা এই ফুলটাকে অনেক দূর থেকে দেখবে এবং দেখেই ফুলের কাছে চলে আসতে পারবে। এই ফুলটা যদি হালকা হয়, তাহলে সহজে বাতাসে ভেসে থাকতে পারবে। তো এখানে ওই কথাটাই বলেছে যে পরাগায়নের মাধ্যমগুলো সাহায্য পেতে ফুলের গঠনে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। মানে এই যে পরাগায়নের মাধ্যমগুলা, এই যে এগুলা সাহায্য পেতে ফুলের গঠনে কিছু পরিবর্তন হয়েছে। যেমন ধরো এই দুইটা ফুল অনেক বড়, আর এই ফুলটা কিন্তু হালকা। এগুলাই হচ্ছে ফুলের গঠনের পরিবর্তন, ঠিক আছে। এখন আমরা পতঙ্গ পরাগী ফুল সম্পর্কে জানবো। তো পতঙ্গের একটা উদাহরণ হচ্ছে মৌমাছি। তো যে ফুলে পতঙ্গ বা উদাহরণ হিসেবে ধরতে পারো মৌমাছি, এটার মাধ্যমে পরাগায়ন হচ্ছে, সেটা হচ্ছে পতঙ্গ পরাগী ফুল। তো এইটা হচ্ছে একটা ফুল। তো এই ফুলটা যদি বড় হয়, তাহলে মৌমাছিটা দূর থেকে দেখে ফুলের কাছে চলে আসতে পারবে। এই জন্য বলেছে পতঙ্গ পরাগী ফুল বড় হয়। আর এই ফুলটা যদি রঙিন হয় বা এটার কালার বা রং যদি খুব ভালো হয়, তাহলে মৌমাছিটা দূর থেকে দেখেই ফুলটার কাছে চলে আসবে। এই জন্য বলেছে পতঙ্গ পরাগী ফুল রঙিন হয়। আর দেখো মৌমাছি ফুলের এখানে কেন যায়? মধু খাইতে যায়, তাহলে অবশ্যই ফুলটা মধু গ্রন্থিযুক্ত হবে। তাই বলেছে পতঙ্গ পরাগী ফুল মধু গ্রন্থিযুক্ত। আর দেখো এই ফুলটা যদি সুগন্ধযুক্ত হয়, মানে এটা যদি সেন্ট খুব ভালো থাকে, তাহলে কি হবে? এই পতঙ্গটা খুব সহজে আকৃষ্ট হবে, তাই না? বা এই মৌমাছিটা খুব সহজে আকৃষ্ট হবে। তাই বলেছে পতঙ্গ পরাগী ফুল সুগন্ধযুক্ত হয়। আর দেখো এই যে ফুলটা, এটার হচ্ছে
এইটা পরাগধানী, এটাও পরাগধানী, এটাও পরাগধানী, এটাও পরাগধানী। তো এই যে পরাগধানীতে থাকে পরাগরেণু। তো এই মৌমাছিটা যখন এখানে বসবে তখন এই যে পরাগধানীতে যে পরাগরেণু আছে, এই পরাগরেণুটা যদি আঠালো হয় তাহলে খুব সহজে পায়ের সাথে লেগে যাবে। আঠার মতো হইলে তাহলে হবে কি, এটা খুব সহজে পায়ের সাথে লেগে গেল। আর এটা হচ্ছে আর একটা ফুল। তো মৌমাছিটা উঠতে উঠতে মনে করে এই ফুলে এসে বসলো। তো এটার পায়ে লেগেছিল আঠালো পরাগরেণু। এই ফুলের গর্ভমুণ্ড হচ্ছে এই যে এটা। তো গর্ভমুণ্ডটা যদি আঠালো হয় তাহলে এটা আঠালো, আবার পরাগরেণুটাও আঠালো, তাহলে এইটা পরাগরেণুটাকে খুব সহজে ধরে নেবে, তাইলেই তো পরাগায়নটা হবে। এই জন্য বলেছে যে পরাগরেণু ও গর্ভমুণ্ড আঠালো। পরাগরেণুটা আঠালো কারণ যাতে এই যে পতঙ্গটার পায়ে বা শরীরে খুব সহজে লেগে যায়। আর গর্ভমুণ্ড আঠালো কেন? কারণ এই যে পরাগরেণুটা ছিল এটাকে যাতে খুব সহজে ধরে নিতে পারে। তো এই ধরনের ফুলের উদাহরণ হচ্ছে জবা, কুমড়া, সরিষা। তো এখন আমরা বায়ু পরাগী ফুল সম্পর্কে জানবো। তো বায়ু মানে হচ্ছে বাতাস, তাহলে বাতাসের মাধ্যমে যে ফুলে পরাগায়ন হয় ওই ফুলটাই হচ্ছে বায়ু পরাগী ফুল। আসলে বায়ু পরাগী ফুলে বাতাসে ভেসে ভেসে পরাগায়ন হয়। তো মনে করো এইটা হচ্ছে ফুল, তাহলে এই ফুলটা বাতাসে ভাসবে কখন? যখন সে খুব হালকা হবে, তাই না? হালকা হলেই তো সে বাতাসে ভাসবে, আর যদি ভারী হইতো তাহলে তো সে মাটিতে পড়ে যেত, বুঝছো না? এই জন্য বলেছে যে বায়ু পরাগী ফুল হালকা। আর দেখো বায়ু পরাগী ফুলে বাতাসে ভেসে ভেসে পরাগায়ন হয়। তাহলে এই যে বাতাসটা, এটার কি মধুর প্রতি কোনো আকর্ষণ আছে? বা বাতাসটা কি মধু খায়? খায় না। তাহলে বায়ু পরাগী ফুল মধু গ্রন্থিহীন, বুঝছো? কারণ বাতাস তো মধু খাইতে যায় না, মধুর প্রতি কোনো আকর্ষণ নাই। যদি মৌমাছির মাধ্যমে পরাগায়ন হইতো বা পতঙ্গ পরাগী ফুল হইতো তাহলে পতঙ্গকে আকৃষ্ট করার জন্য তার মধু গ্রন্থি থাকতো এবং ওই পতঙ্গ বা মৌমাছিটা মধু খাইতে আসতো। এই জন্য পতঙ্গ পরাগী ফুল কিন্তু মধু গ্রন্থি যুক্ত ছিল, বুঝছো? বাতাস যেহেতু মধু খায় না বা বাতাসে যেহেতু মধুর প্রতি কোনো আকর্ষণ নাই, এই জন্য বায়ু পরাগী ফুল মধু গ্রন্থিহীন। আবার দেখো বাতাসের তো সুগন্ধ বা সেন্টের প্রতি কোনো আকর্ষণই নাই, তাই না? এই জন্য এই যে বায়ু পরাগী ফুল এসবে সুগন্ধ থাকে না। দেখো এখানে লিখেছে যে এসব ফুলে সুগন্ধ নেই। কিন্তু যদি পতঙ্গ পরাগী ফুল হইতো বা মৌমাছির মাধ্যমে পরাগায়ন হতো তাহলে মৌমাছিকে আকৃষ্ট করার জন্য ওই ফুলে সুগন্ধ থাকতো, তার ফলে মৌমাছি চলে আসতো বা পতঙ্গ চলে আসতো এবং পরাগায়ন হতো, বুঝছো? যেহেতু এখানে বাতাসের মাধ্যমে পরাগায়ন হচ্ছে তাই এসব ফুলে সুগন্ধ নাই। আবার দেখো যেহেতু বাতাসের মাধ্যমে পরাগায়ন হয় তাহলে এই ফুলগুলা কিন্তু সহজে বাতাসে ভেসে বেড়াইতে পারবে, কারণ বাতাসে ভেসে ভেসেই তো পরাগায়ন হয়। এটাই বলেছে যে এরা সহজেই বাতাসে ভেসে যেতে পারে। আর একটা লজিক এভাবে দাঁড় করাইতে পারো যে দেখো বায়ু পরাগী ফুল তো হালকা, যেহেতু এটা হালকা তাহলে সহজেই তো বাতাসে ভেসে বেড়াইতে পারবে। আর দেখো এই যে বায়ু পরাগী ফুল হচ্ছে এটা, তো এইটার গর্ভমুণ্ড হচ্ছে এই যে এগুলা সবগুলা, হ্যাঁ, এটা সহ। তো এইটার গর্ভমুণ্ড যদি আঠালো হয়, তো মনে করো এটা ফুল আর মনে করো এই দুইটা পরাগরেণু, তো এইটা বা এটা যখন এই যে এখানে আসবে তখন যেহেতু এই গর্ভমুণ্ডটা আঠালো তাই খুব সহজে এগুলো এখানে এসে আটকে যাবে, আর আটকে গেলেই পরাগায়ন হবে। এই জন্য বলছে এদের গর্ভমুণ্ড আঠালো হয়। ঠিক আছে, কেন আঠালো? যাতে পরাগরেণুগুলা খুব সহজে আটকে যায়। আবার দেখো এই যে গর্ভমুণ্ডটা, এটা এই যে দেখো শাখান্বিত, এই যে এগুলা 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 হচ্ছে শাখা। ঠিক আছে, এইটা গর্ভমুণ্ড, এটা হচ্ছে শাখা। তো এটা কেন শাখান্বিত? কারণ দেখো এই যে পরাগরেণুটা, এটা যদি এদিক দিয়েও আসে তাও আটকে যাবে, এদিক দিয়েও যদি আসে তাও আটকে যাবে, এদিক দিয়েও যদি আসে তাও আটকে যাবে। তাহলে এদিক দিয়ে আসলেও আটকে যাবে, দিয়ে পরাগায়ন হবে, এদিক দিয়ে আসলেও আটকে যাবে বা পরাগায়ন হবে, এদিক দিয়ে আসলেও আটকে যাবে বা পরাগায়ন হবে। আবার এটা কিন্তু মাঝে মাঝে এই যে পালক দেখতে কেমন, এই যে এরকম দেখো, এটা কিন্তু অনেকখানি মাঝে মাঝে শাখান্বিত হইতে হইতে পালকের মতো হয়ে যায়। ঠিক আছে, এই জন্য বলেছে যে এদের গর্ভমুণ্ড শাখান্বিত, কখনো পালকের মতো। কেন শাখান্বিত বা অনেক সময় পালকের মতো? যাতে এই যে পরাগরেণুগুলো খুব সহজে আটকে যায়। ঠিক আছে, এবং এই কথাটাই বলেছে যে ফলে বাতাস থেকে পরাগরেণু সহজেই সংগ্রহ করে নিতে পারে। এই যে দেখো বাতাস থেকে কিন্তু এই পরাগরেণুগুলোকে সহজেই সংগ্রহ করে নিতে পারছে। এদিক দিয়ে গেলেও সংগ্রহ করতে পারছে, এদিক দিয়ে গেলেও সংগ্রহ করতে পারছে, এদিক দিয়ে গেলেও সংগ্রহ করতে পারছে। তো দেখো যদি গর্ভমুণ্ডটা এত ছোট হইতো তাহলে দেখো এই যে পরাগরেণুগুলা এদিক দিয়ে গেলেও পরাগায়ন হইতো না বা মিস হয়ে চলে যেত, এদিক দিয়ে গেলেও পরাগায়ন হইতো না বা মিস হয়ে চলে যেত। যদি খালি এদিক দিয়ে আসতো তাহলে পরাগায়ন হইতো। দেখো তাহলে পরাগায়ন হওয়ার সম্ভাবনাটা কমে যেত বা অত সহজে পরাগায়ন হইতো না। তো যাতে সহজে পরাগায়ন হয় এই জন্য বায়ু পরাগী ফুলের গর্ভমুণ্ডটা কিন্তু শাখান্বিত হয়, যাতে পরাগরেণুগুলোকে সহজেই সংগ্রহ করে নিতে পারে। তো বায়ু পরাগী ফুলের উদাহরণ হচ্ছে ধান।
এখন আমরা পানি পরাগী ফুল সম্পর্কে জানব। পানি পরাগী ফুলের পরাগায়ন হয় পানিতে ভেসে ভেসে। তো এটা হচ্ছে পুংপুষ্প বা ছেলে ফুল। পুংপুষ্পের অর্থ কিন্তু ছেলে ফুল, মানে পুং মানে ছেলে আর পুষ্প মানে ফুল। আর এইটা হচ্ছে পুংপুষ্পটার বৃন্ত। আর এইটা হচ্ছে স্ত্রী পুষ্প বা মেয়ে ফুল। স্ত্রী মানে মেয়ে আর পুষ্প মানে হচ্ছে ফুল। আর এইটা হচ্ছে স্ত্রী পুষ্পটার বৃন্ত। তো একটা কথা চিন্তা করো যে পানি পরাগী ফুলে পরাগায়ন হয় পানিতে ভেসে ভেসে, তাহলে পানি কি ফুলটাকে দেখতে পাই? পানির কি জীবন আছে? পানির তো জীবন নাই। এই জন্য ফুলটাকে বড় হওয়ার দরকার নাই, এটা ছোট বা ক্ষুদ্র হলেও হয়। কারণ একটা কথা মনে করো, পতঙ্গ পরাগী ফুলে পতঙ্গ বা মৌমাছিকে ফুলটাকে দেখার জন্য ফুলটা কিন্তু বড় ছিল, ঠিক আছে, যাতে পতঙ্গ বা মৌমাছিটা ফুলটাকে দেখতে পাই। এই জন্য পতঙ্গ পরাগী ফুল কিন্তু বড় ছিল, কিন্তু এত পানিতে ভেসে ভেসে পরাগায়ন করে। তাহলে পানি যেহেতু দেখতে পায় না, তাই এই ফুলটা ছোট হলেও চলে বা ক্ষুদ্র হলেও চলে। এই জন্য পানি পরাগী ফুল আকারে ক্ষুদ্র এই কথাটি লিখেছে। আবার দেখো, এই যে ফুলটা, এটা পরাগায়ন ঘটায় পানিতে ভেসে ভেসে। তাহলে পানিতে ভাসবে কখন? যখন ফুলটা হালকা হবে, তাই না? যদি ফুলটা ভারী হইতো তাহলে তো মাটিতে পড়ে যেত, ঠিক আছে, পানিতে ভেসে থাকতো না। এই জন্য বলেছে পানি পরাগী ফুল হালকা। আবার দেখো, এই যেহেতু হালকা, এই জন্য এরা সহজে পানিতে ভাসতে পারে, ঠিক আছে। এভাবে তুমি মনে রাখতে পারো। আবার এই কথাটা চিন্তা করতে পারো যে পানি পরাগী ফুল তো পানিতে ভেসে ভেসে পরাগায়ন হয়, তাহলে এরা সহজেই পানিতে ভাসতে পারে, এটাও এভাবে মনে রাখতে পারো। আবার দেখো, এখানে কোনো পতঙ্গ বা মৌমাছিকে আকৃষ্ট করার কোনো দরকার পড়ে না, ঠিক আছে। এই জন্য পানি পরাগী ফুল, এটাতে কোনো সুগন্ধ নাই, কারণ পানিতে ভেসে ভেসে এর পরাগায়ন হচ্ছে। তো পানির কি সুগন্ধের প্রতি কোনো আকর্ষণ আছে? আকর্ষণ নাই, বা পানির তো জীবনই নাই, ওর সুগন্ধের প্রতি কি আকর্ষণ থাকবে? এই জন্য এসব ফুলে বা পানি পরাগী ফুলে কোনো সুগন্ধ নাই। এখন এটা হচ্ছে স্ত্রী পুষ্প বা স্ত্রী ফুল, আর এইটা হচ্ছে স্ত্রী পুষ্পটার বৃন্ত। দেখো, এটা কিন্তু অনেক বড়। আবার এটা হচ্ছে পুংপুষ্প বা ছেলে ফুল, আর এটা হচ্ছে পুংপুষ্পটার বৃন্ত। দেখো, এটা কিন্তু ছোট। দেখো এইটা কত বড় আর এটা কত ছোট। এটার কারণটা কি? কারণ হচ্ছে এই যে পুংপুষ্প, এটা তো হালকা, হালকা হওয়ার কারণে এ উপরে উঠে যেতে চাইবে, হ্যাঁ, উপরের দিকে ভেসে ভেসে উপরে যেতে চাইবে। আর স্রোত মনে করো যাচ্ছে এদিকে, তাহলে স্রোত যেহেতু এইদিকে বইছে, তাই স্রোত ফুলটাকে এদিকে নিয়ে যেতে চাইবে। তাহলে এই ফুলটা উপরেও যাবে না, এই যে ডান দিকেও যাবে না, এটা যাবে এই বরাবর। তো যেতে 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 এই যে স্ত্রী পুষ্প, এই যে এটার কাছে যখন আসবে, তখনই পরাগায়নটা হয়ে যাবে। কিন্তু যদি পুংপুষ্পটার বৃন্ত স্ত্রী পুষ্পের বৃন্ত এইটার থেকে আরো লম্বা হইতো, দেখো এটা স্ত্রী পুষ্প কিনা, যদি এই যে মনে করো এটা পুংপুষ্পটার বৃন্ত যদি এত লম্বা হইতো, দেখো স্ত্রী পুষ্পের বৃন্ত থেকে কিন্তু পুংপুষ্পের বৃন্ত এখানে লম্বা দেখাইছি, যদি হতো তাহলে কি হইতো? দেখো, এই যে ফুলটা, এটা তো হালকা, তাহলে এটা উপরে যেতে চাইবে। আর মনে করো পানির স্রোত এইদিকে আসছে, তাহলে এইদিকে যেতে চাইবে। তো হবে কি, এই দুটার মাঝামাঝি দিয়ে চলে যাবে, তাহলে এই যাবে এইদিকে। তো স্ত্রী পুষ্প আছে কোথায়? এখানে, তাহলে তো এই এদিক দিয়ে এদিকে চলে যাবে, ঠিক আছে। এই তো স্ত্রী পুষ্পের এখানে আসতেই পারবে না, তাহলে পরাগায়ন হতোই না। এই জন্য স্ত্রী পুষ্পের বৃন্ত থেকে যদি পুং পুষ্পের বৃন্তটা বড় হইতো, তাহলে পরাগায়নই হইতো না, কারণ এই যে পুং পুষ্পটা এদিক দিয়ে চলে যেত, স্ত্রী পুষ্পের কাছে আসতেই পারতো না। এই জন্য বলেছে যে স্ত্রী পুষ্পের বৃন্ত লম্বা। এই যে দেখো, স্ত্রী পুষ্পটার বৃন্ত লম্বা, কিন্তু পুং পুষ্পের বৃন্ত ছোট। এই যে দেখো, পুং পুষ্পটার বৃন্ত ছোট। পরিণত পুংপুষ্প বৃন্ত থেকে খুলে পানিতে ভাসতে থাকে এবং স্ত্রী পুষ্পের কাছে পৌঁছালে সেখানে পরাগায়ন ঘটে। দেখো, এই যে এটা হচ্ছে পরিণত পুংপুষ্প, এটা হচ্ছে পরিণত পুংপুষ্পটার বৃন্ত। তো এই যে বৃন্তটা, এটা থেকে খুলে এই পুংপুষ্পটা কিন্তু ভাসতে থাকে এবং ভাসতে 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 যখন স্ত্রী পুষ্পের কাছে পৌঁছায়, তখনই পরাগায়ন হয়। এই কথাটাই এইটুকাতে বলেছে। আর পানি পরাগী ফুলের উদাহরণ হচ্ছে পাতা শেওলা। এখন আমরা প্রাণী পরাগী ফুল সম্পর্কে জানবো। তো প্রাণীর একটা উদাহরণ হচ্ছে বাদুড়, কারণ বাদুড় এক ধরনের প্রাণী। তো প্রাণী পরাগী ফুলে প্রাণীর মাধ্যমে পরাগায়ন হয়। তো এখানে আমরা উদাহরণ হিসাবে বাদুড়কে নেব। তো মনে করো একটা ফুল এখানে আছে, তো ফুলটা যদি বড় হয়, তাহলে বাদুড় দূর থেকে দেখে খুব সহজে ফুলের কাছে চলে আসতে পারবে। এই জন্য বলেছে প্রাণী পরাগী ফুল মোটামুটি বড় ধরনের হয়। আর মনে করো যে প্রাণী পরাগী ফুল খুব ছোট ছোট হলো, মনে করো যে এটা একটা ফুল অনেক ছোট্ট, তাই না? আবার মনে করো
এটা আর একটা ফুল, এটা আর একটা ফুল, এটা 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 এগুলা সবগুলাই কিন্তু ফুল, ঠিক আছে, বা পুষ্প। তো যদি এই ফুলগুলা আলাদাভাবে থাকে, মনে করো এই ফুলটা আলাদা হয়ে আছে, তাহলে এত ছোট ফুল কি বাদুড় দূর থেকে দেখতে পাবে? পাবে না। তাহলে এই যে ফুলগুলা যদি পুষ্পমঞ্জুরিতে সাজানো থাকে, এই যে এইটা হচ্ছে পুষ্পমঞ্জুরি, তাহলে দেখো এতগুলা ফুল যখন পুষ্পমঞ্জুরিতে একসাথে সাজানো থাকবে তখন বাদুড় দূর থেকে কিন্তু এতগুলা ফুলকে একসাথে দেখতে পাবে। তাই এখানে বলেছে তবে ছোট হলে ফুলগুলো পুষ্পমঞ্জুরিতে সাজানো থাকে। তার মানে যে ফুলগুলো যদি ছোট হয় তাহলে এই যে পুষ্পমঞ্জুরিতে সাজানো থাকে, যাদের বাদুড় দূর থেকে দেখতে পায়। এতগুলো ফুল একসাথে থাকলে এমনিতেই দূর থেকে দেখতে পাবে। আর এই ফুলটার রং যদি আকর্ষণীয় হয় তাহলে বাদুড়টা আকৃষ্ট হয়ে খুব সহজেই ফুলের কাছে চলে আসবে, এই জন্য বলেছে এদের রং আকর্ষণীয় হয়। আবার এই ফুলটাতে যদি গন্ধ থাকে বা সুন্দর গন্ধ থাকে বা সুন্দর সেন্ট থাকে তাহলে বাদুড়টা খুব সহজে আকৃষ্ট হয়ে ফুলটার কাছে চলে আসবে, এই জন্য বলেছে এদের ফুলে গন্ধ থাকতে পারে। এখানে গন্ধ বলতে বুঝিয়েছে সুন্দর গন্ধ বা সুন্দর সেন্ট। এখানে গন্ধ মানে বাজে গন্ধ না। আর দেখো এর যে রংটা খুব আকর্ষণীয়, এই জন্যই তো বাদুড়টা চলে আসছে, তাহলে তো অনেক সময় এদের গন্ধের দরকারই পড়বে না, এই জন্য বলেছে এদের ফুলের গন্ধ নাও থাকতে পারে। আর প্রাণী পরাগী ফুলের উদাহরণ হচ্ছে কদম, শিমুল আর কচু। যশোর বোর্ড 21 সালে একটা প্রশ্ন এসেছে যে পরাগায়নের মাধ্যম কাকে বলে। তো ভিডিও শুরুতেই কিন্তু আমরা পরাগায়নের মাধ্যম কাকে বলে এটা বুঝিয়েও দিয়েছি, আর এখানে কিন্তু সংজ্ঞাটাও লেখা আছে। ময়মনসিংহ বোর্ড 21 সালে একটা প্রশ্ন এসেছে যে পানি পরাগী ফুলের অভিযোজনিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তো দেখো এই যে পানি পরাগী ফুল, এটার অভিযোজনিক বৈশিষ্ট্য কিন্তু এগুলা, হ্যাঁ। তা আমরা আগেই কিন্তু পানি পরাগী ফুলের যে অভিযোজনিক বৈশিষ্ট্যগুলা এগুলা বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। অভিযোজনিক বৈশিষ্ট্য মানে হচ্ছে এই যে পুষ্পটা স্ত্রী পুষ্পের কাছে গিয়ে পৌঁছিয়ে যে পরাগায়নটা ঘটাবে, এটার জন্য যে বৈশিষ্ট্যগুলা সে ধারণ করে, এই যে বৈশিষ্ট্যগুলা এগুলাই হচ্ছে অভিযোজনিক বৈশিষ্ট্য, ঠিক আছে। এক্ষেত্রে অভিযোজনিক বৈশিষ্ট্য এগুলাই। দিনাজপুর বোর্ড 23 সালে এবং ঢাকা বোর্ড 21 সালে একটা প্রশ্ন এসেছে যে ধানকে বায়ু পরাগী ফুল বলা হয় কেন। এটার জন্য প্রথমে তুমি বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্যগুলো লিখবা, লেখার পরে বলবা যে ধানের মধ্যে এই বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়, এই জন্য ধানকে বায়ু পরাগী ফুল বলা হয়।